কারখানা খোলার সিদ্ধান্তে ঢাকামুখী শ্রমিকেরা আজ দুপুর পর্যন্ত চলবে গণপরিবহন নৌযান। রাজধানীর উত্তরার 3টি হাসপাতাল অনুমোদন ছাড়াই দিচ্ছে করোনা চিকিৎসা, আদায় করছে অতিরিক্ত বিল, মানছে না গাইডলাইন। দুদকের কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া শুরু শিগগিরই, হিসাব ওয়েবসাইট প্রকাশ করার আহ্বান টিআইবি। হেলেনা জাহাঙ্গীরের গুলশান উত্তরা মিরপুরে 15টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে র্যাব, সম্পদের বৈধতার প্রশ্নে দুদককে চিঠি। বিশ্বে করোনা একদিনে 8,000-এর বেশি মানুষের মৃত্যু, নতুন আক্রান্ত 5 লাখ। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় শনাক্ত 50,000 রোগী। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। বিক্ষোভের মুখে রংপুর থেকে বিআরটিসির 74টি বাস সহ শতাধিক যানবাহনের শ্রমিকদের ঢাকা পাঠানোর ব্যবস্থা করে প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় পুলিশ। রবিবার থেকে রপ্তানি শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় সকাল থেকেই কয়েক হাজার পোশাক শ্রমিক জড়ো হন রংপুর মহানগরীর মডার্ন মোড়ে। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর থেকে ছোট ছোট যানবাহনের রংপুরে আসেন এসব পোশাক শ্রমিক। এদিকে কাজে যোগ দিতে সারা দেশ থেকেই লকডাউনের মধ্যেই মানুষজন যোগ দিচ্ছে কর্মস্থলে। শনিবার সকাল থেকে ফেরিঘাটগুলোতে ছিল উপচে পড়া ভিড়, চাপ ছিল সড়ক মহাসড়কেও। রবিবার থেকে রপ্তানি শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় সকাল থেকেই কয়েক হাজার পোশাক শ্রমিক জড়ো হন রংপুর মহানগরীর মডার্ন মোড়ে। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর থেকে ছোট ছোট যানবাহনে রংপুরে আসেন এসব পোশাক শ্রমিক। কিন্তু ঢাকা যাওয়ার কোনো ব্যবস্থা না পেয়ে বেলা 11টা থেকে অবরোধ গড়ে তোলেন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় মহাসড়কে জরুরি যান চলাচল। শ্রমিকরা বলছেন, নির্দিষ্ট সময়ে যোগদান করতে না পারলে রয়েছে চাকরি হারানোর শঙ্কা। যেমন অফিস খুলছে ওরকম ভাবে গাড়িগুলো খুলে দিলে সুন্দর মতন পাবলিকে যাইতে পারতো। গার্মেন্টস খুলে দিছে, গাড়ি খুলে দিত, আমরা এখন কিভাবে ঢাকায় যাব? পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। পরে ঈদের আগে ঢাকা থেকে আসা বিআরটিসি সহ শতাধিক বাসে শ্রমিকদের যাবার ব্যবস্থা করে প্রশাসন। যাতায়াতের বিষয়ে যদি যাদের অরিজিনাল শ্রমিক তাদের বিষয়ে আমরা কিছুটা, যেহেতু কারখানা খোলা আছে, আমরা তাদের সরকারি বিধিনিষেধ সাপেক্ষে যতটুকু ছাড় দেওয়া যায় সেটা আমরা দেখবো আর তাদেরকে সেভাবে পার করে দেওয়ার ব্যবস্থা। বিআরটিসির দেওয়া 74টি বাস এবং ঢাকা থেকে ঈদের আগে আসা প্রায় 50টি বাসে শ্রমিকদের যাতায়াতের সুযোগ করে দেয় স্বস্তি ফেরে শ্রমিকদের মাঝে। সবাই তো হতাশার মধ্যে পড়ে গেছি, যাবো কিভাবে। পরে বিআরটিসি বাসের কাউন্টার এখানে অনেকগুলো, আমাদের প্রশাসনের লোক বললো যে উঠেন, আপনারা গাড়ি ছাড়বে। এই রাস্তা অবরোধ করার পর বিআরটিসি গাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিকেল থেকে শুরু হয়ে রাতের বিভিন্ন সময়ে পোশাক শ্রমিকদের নিয়ে ছেড়ে যায় এসব বাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে কাজে যোগ দিতে কঠোর লকডাউনের মধ্যেই সারা দেশ থেকে রাজধানীর কর্মস্থলে ফিরছে মানুষ। শনিবার সকাল থেকে ফেরিঘাটগুলোতে ছিল উপচে পড়া ভিড়, চাপ ছিল সড়ক মহাসড়কেও। ফেরিঘাটের এই পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই দেশে প্রতিদিন করোনা সংক্রমণে 200-এর বেশি প্রাণহানি ঘটছে। রোববার থেকে কারখানা খোলার ঘোষণায় বাধ্য হয়ে সবাই ফিরছেন ঢাকায়। শত শত মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি নিয়ে ভাবার সুযোগ নেই কারো। ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মাদারীপুরে বাংলাবাজার ঘাটে দেখা গেছে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। অ্যাম্বুলেন্স সহ অল্প কয়েকটি গাড়ি বাদে পুরো ফেরিতে কেবল মানুষ। স্বাস্থ্যবিধি মানার সুযোগ নেই জানিয়ে যাত্রীরা বলছেন, লকডাউনের মধ্যে হঠাৎ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তেই এমন ভোগান্তি তাদের। 50 টাকার ভাড়া আমরা 300 টাকা 400 টাকা দিয়ে আসছি। এখানে যে আসার পরে একজন এখানে অসুস্থ হয়ে পড়েছে। টাকা পয়সা তো খরচ হইলো, আবার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে যাইতে হইতাছে। গার্মেন্টস খোলা দিবেন,
লঞ্চ কেন ছাড়েন না, বাস কেন ছাড়েন না? চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতু, মহাসড়ক সহ ঢাকায় প্রবেশের বিভিন্ন পয়েন্টেও। দূরপাল্লার বাস বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চেপে ঢাকা ফিরছে মানুষ। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, হাইটা যাচ্ছি, অটো দিয়ে যাচ্ছি, ভ্যান দিয়ে যাচ্ছি। গাড়ি ঘোড়া বন্ধ রেখে আমাদের যে মেল কারখানা খুলে দিলে আমরা কিভাবে যাবো? ট্রাকে যে যাবো, ট্রাকের অবস্থাটা দেখেন। তাহলে করোনা প্রতিরোধের জন্য যে লকডাউনটা দিল, এই লকডাউনটা থাকলো কই? এদিকে কঠোর লকডাউনের নবম দিনে অনেকটাই শিথিল প্রশাসনের অবস্থান। চট্টগ্রাম, সিলেট, বগুড়া সহ বেশিরভাগ নগরীর সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। কিছু কিছু স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খুলেছে দোকানপাটও। বিভিন্ন অজুহাতে এরকম বের হচ্ছে, তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে যদি দেখি তাদের এটা যথাযথ হচ্ছে না, অযৌক্তিক, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মানুষের চাপ বাড়ায় লকডাউন কার্যকর কঠিন হয়ে পড়ছে বলছে প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর সদরঘাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন সকালবেলা, আর বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? আর এই বিষয়ে জানাবেন যে বরগুনা এবং ভোলা থেকে যারা আসছেন তাদের পৌঁছাতে আসলে বিকেল হয়ে যাবে, আর 12টার পর তো গণপরিবহন এবং নৌযান বন্ধ করে দেওয়া হবে। সেসব যাত্রীরা আসলে সদরঘাট পৌঁছার পর বিভিন্ন গন্তব্যে কিভাবে ফিরবেন? দেখুন, টানা 14 দিনের লকডাউনের গতকালকে যে বিকেলবেলা যে শিথিল হওয়ার ঘোষণাটা আসে, তো সেই মূলত এই ঘোষণা হওয়ার পরপরই কিন্তু ব্যাপক রকমের একটা তোলপাড় বা এই লঞ্চ ঘাটমুখ মানুষের আসা যাওয়াটা শুরু হয়ে যায়। তবে আমরা গতকাল রাত্রে আমরা যে খবর পেয়েছি, ঢাকার বাইরে অর্থাৎ বরগুনা এবং বরিশাল থেকে কোনো লঞ্চ এই রাত্রে ছেড়ে আসেনি। তার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যাত্রী তারা পরিপূর্ণ যাত্রী পায়নি বলেই মূলত রাত্রে কোনো পল্টুন থেকে কোনো লঞ্চ ছেড়ে আসেনি। যদি সদরঘাটে এখনকার চিত্র আপনাকে দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাত্রে কোনো লঞ্চ না আসার কারণে পন্টুনে যে লঞ্চগুলো ছিল সেই লঞ্চগুলোই মূলত এখন সকালবেলায় ছেড়ে যাচ্ছে, এবং এটির একটি অংশ হচ্ছে চাঁদপুর এবং ভোলা, লালমোহন অভিমুখ এবং পাশাপাশি বরগুনা। এই তিনটা রুটেই মূলত যাচ্ছে এই লঞ্চগুলো। আপনি জানেন নিশ্চয় যে সাধারণত আমাদের এই সদরঘাট থেকে প্রতিদিন 43টি রুটে নৌ চলাচল করে, কিন্তু এই করোনার সময় সবগুলো রুট বন্ধ থাকার কারণে গতকাল বিকেলবেলা হঠাৎ করে যখন সিদ্ধান্তটা আসে, সে সিদ্ধান্তর পরে কিন্তু এই লঞ্চ মালিক বা লঞ্চের কর্তৃপক্ষ তারা কিন্তু বিপাকে পড়ে যায়। কারণ যেহেতু পূর্ব কোনো ঘোষণা ছিল না, যার কারণেই লঞ্চের যারা মাস্টার বা শুকানু যারা ছিলেন তারা কিন্তু কেউই লঞ্চে ছিল না, যার কারণে রাত্রে এই বরিশাল বা বরগুনা থেকে লঞ্চ ঢাকা অভিমুখে আসার সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়নি। আজকে আমরা যেটা জানতে পেরেছি যে এই বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে সকাল থেকেই লঞ্চ ছাড়ছে চাঁদপুর অভিমুখে। এই 7টার পরে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা আছে। এই জন্যই এই যাত্রীরা এখন এসছেন এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে তারা গ্রহণ করে এখন আছেন। যদিও স্বাস্থ্যবিধি মেনে ভিতরে প্রবেশ করার কথা থাকলেও মুখে মাস্ক রয়েছে, কিন্তু ভেতরে যে যাত্রীগুলো অবস্থান করছেন সে যাত্রীদের অবস্থান নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেই যাত্রীদের ভিতরে কিন্তু সেই সামাজিক দূরত্বটা কিন্তু নেই। আর এর বাইরে আপনাকে যদি বলি যে বিকেল যে লঞ্চগুলো এই সদরঘাটে ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছেন যে বরিশাল থেকে যে যদি লঞ্চ সকালেও ছাড়ে, সে লঞ্চ ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে এবং বিকেলবেলায় সেই লঞ্চ আর কিন্তু এখান থেকে ফিরে যাবে না। তো সেই ক্ষেত্রে একটা বিপাকে বড় একটা দুর্ভোগের ভিতরে পড়ার আশঙ্কা রয়েছে। এর বাইরে যদি বলি যে এখন সকাল 9টার সময় আমাদেরকে জানানো হয়েছে বরিশাল থেকে কয়েকটি লঞ্চ ছাড়ার কথা রয়েছে। সে লঞ্চ যদি ঢাকা অভিমুখে আসে, সে লঞ্চ ফিরতে ফিরতেও সেটি একেবারে বিকেল হয়ে যাবে। যদিও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হচ্ছিল যে শিমুলিয়া ঘাটে রাত্রে অর্থাৎ আজকে রাত্রেও দুইটি রুটে যেন লঞ্চ চলাচল স্বাভাবিক থাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পল্টুনে কিন্তু সাধারণ যাত্রীরা আছেন এবং বরিশালের উদ্দেশ্যে বা দূরের যে যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু এখন ধীরে ধীরে এই সদরঘাটে লঞ্চে আসছেন এবং তাদের সেই লক্ষ্য বা গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য
যে নির্দিষ্ট যে পন্টুন সে পন্টুনে তারা অবস্থান করছেন, কিন্তু এর পুরোপুরি নির্ভর করছে এই পন্টুনের যাত্রীর সংখ্যার উপরে। কারণ যাত্রী সংখ্যা যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু লঞ্চ ছাড়বে না। কারণ লঞ্চের কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছেন যে ঢাকা সদরঘাট থেকে একটি লঞ্চ বরিশাল অভিমুখে গেলে পারে তাতে প্রায় যাওয়া আসা মিলে খরচ প্রায় 4 লক্ষ টাকার উপরে পড়ে যায়। এই খরচটা যদি তাদের যাত্রীরা পরিপূর্ণ যাত্রী না থাকে তাহলে কিন্তু তারা এই ঝুঁকিটা নিতে যাচ্ছে না, যার কারণে একটি বড় অনিশ্চয়তা থেকে গেছে এখানে। তবে সব অনিশ্চয়তার মুখে একেবারে বলা যায় যে সব কিছুর ঊর্ধ্বে ফেলে দিয়েও যাত্রীরা কিন্তু এই সদরঘাট মুখে আসছেন, ওয়াইজ ঘাটে আছেন, তারা বিভিন্ন পন্টুনে তারা অবস্থান নিচ্ছেন এবং তারা আশা করে আছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে যে লঞ্চগুলো আসবে এবং সেই লঞ্চগুলো চড়েই তারা তাদের গন্তব্যে যাবেন। তবে এই ক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মানার, লঞ্চের ভেতরে যে স্বাস্থ্যবিধি মানার সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি একেবারে শিথিল। ভেতরে অনেকেই মাস্ক পরে ভিতরে প্রবেশ করছেন, কিন্তু লঞ্চের ভেতরে সব গাদাগাদি। ধন্যবাদ জানাচ্ছি, আপনি তথ্য সংগ্রহে থাকুন। জানাচ্ছিলেন সদরঘাট থেকে। এই মুহূর্তে লকডাউনের ফেরিঘাট পরিস্থিতি নিয়ে জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, আজকে দৌলতদিয়া ঘাটের অবস্থা কেমন দেখছেন আর সেখানকার সার্বিক পরিস্থিতি জানান? গতকালকে আমরা যেরকম ভিড় দেখেছি, এখন আসলে সেখানে কি অবস্থা চলছে? দেখুন, আজও কিন্তু রাজধানী ঢাকামুখী মানুষের চাপ রয়েছে, তবে গতকালের মতো না। আমরা গতকাল যেভাবে দেখেছিলাম যে প্রতিটা ফেরি উপচে পড়া ভিড় নিয়ে দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, আজ সেই চিত্রটি নেই। যেহেতু লঞ্চ চলছে সে কারণে কিন্তু অনেক যাত্রী লঞ্চে করে পাটুরিয়া কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঘাট এলাকায় এই মুহূর্তে কিন্তু 3 কিলোমিটার যানবাহনের দীর্ঘ একটা জট রয়েছে। এর মধ্যে কিন্তু ব্যক্তিগত যানবাহনের সংখ্যাটাই বেশি। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এই রুটে ছোট বড় মিলে এখন 15টি ফেরি দিয়ে যাত্রী দিয়ে এবং যানবাহন পারাপার করা হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই রুটে যাত্রী এবং যানবাহনের চাপটা বাড়বে। সবকিছু মিলিয়ে এখনকার পরিস্থিতি বলতে পারি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী এবং যানবাহনের চাপটা বাড়ছে। শামীম রেজা জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে। রাজধানীর উত্তরার 3টি হাসপাতাল অনুমোদন না নিয়েই দিচ্ছে করোনা চিকিৎসা, মানছে না চিকিৎসার গাইডলাইন, আদায় করছে অতিরিক্ত বিল। সেখানে 100-এরও বেশি করোনা রোগী মারা গেলেও জানানো হয়নি স্বাস্থ্য বিভাগকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ প্রচারের পর এই 3 হাসপাতালে অভিযান চালিয়ে আরও নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একটি বিছানা, একটি বালিশ, সাথে অক্সিজেন আর একটি মনিটর, এই হলো উত্তরার আল আশরাফ হাসপাতালের আইসিইউ। এখানেই দিনে প্রায় 50,000 টাকা বিল করা হয়েছে করোনা রোগী দুলু মিয়ার। হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেয় দুলু মিয়াকে অন্য হাসপাতালে নিয়ে যান স্বজনরা। একটা পেশেন্ট আপনার এখানে ভর্তি থাকলো 4 দিনে এতগুলো টাকা বিল হয়? ওইটা আপনাকে বললাম, ওরা হয়তো ভুল করেছে, সেটা আমি কাটশেষ করে ডিরেকশন করে দিয়েছি আর কি। 3 দিন আগে এখানে ভর্তি ছিলেন 4 করোনা রোগী। অক্সিজেন সংকটের কারণে 3 রোগীকে তাদের পরিবার সরিয়ে নিলেও এখনও আছেন সিএনজি চালক আল আমিন। অক্সিজেন দেওয়ার পরও তার স্যাচুরেশন 84। 5 দিন আগে ভর্তি হলেও এখনও করোনা পরীক্ষায় হয়নি তার। সিএনজি চালক আল আমিন। অক্সিজেন দেওয়ার পরও তার স্যাচুরেশন 84। 5 দিন আগে ভর্তি হলেও এখনও করোনা পরীক্ষায় হয়নি তার। 4 দিনে এখানে আপনাদের থেকে রোগীর থেকে করোনা পরীক্ষার স্যাম্পল নেওয়া হয়েছে কিনা? না, কোভিড তো আমাদের এখানে হয় না, আমাদের এখানে পিসিআর ল্যাব নেই, আমরা অন্য জায়গা থেকে করে নিয়ে আসি, ওনারা এসে কালেক্ট করে নিয়ে যান। রোগী হয়রানি ঠেকাতে করোনা সংক্রান্ত কয়েকটি পরীক্ষা নিরীক্ষার ফি বেঁধে দিয়েছে সরকার, কিন্তু তা মানে না শিনশিন জাপান হাসপাতাল। 6,000 টাকার সিটি স্ক্যান, 7,000, 500 টাকার অক্সিজেন, 600 টাকা সহ বেশ কিছু ফি অতিরিক্ত আদায় করে হাসপাতালটি। আপনি রোগীর কাছ থেকে বাড়তি বিল করছেন কি কারণ? আমি নিচ্ছি, সবাই নিচ্ছে, দেয় আমি নিচ্ছি। উত্তরের আরেক হাসপাতাল রেডিকেলেও করোনা চিকিৎসা দেয়া হয়, কিন্তু তাদের আইসিইউ করোনা চিকিৎসার উপযুক্ত নয় বলে মূল্যায়ন স্বাস্থ্য অধিদপ্তরের। এই 3 হাসপাতাল নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ প্রচারের পর অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। লিখে রাখছে যে সাসপেক্টেড কোভিড, কিন্তু তার চিকিৎসা সব কোভিডের চিকিৎসা, রেমডেসিভির, অ্যাক্টেমরা সহ অন্যান্য কোভিডের জন্য যে ওষুধ দেওয়া সব ওষুধই ওরা দিয়েছে। আইসিইউর বেডের বিল, মনিটর বিল, নেজাল ক্যানুলার বিল, প্রত্যেকটা বিল আপনার
মানে আলাদা আলাদা করে আপনার নিয়েছে, কিন্তু আপনার এবং বিলগুলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। রাজধানীতে বহু বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসা দিলেও তথ্য দেয় মাত্র 28টি। এতে করোনায় মৃত্যু ও সংক্রমণের সঠিক তথ্য পায় না সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোগীর জন্য শয্যা খালি নেই রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে। সরকারি 16টি হাসপাতালে প্রায় 4000 সাধারণ ও 380টি আইসিইউ শয্যা পেতে ঢাকা ও ঢাকার বাইরের নতুন রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। এই অবস্থায় শয্যা বাড়িয়ে চাপ সামলানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে রাজধানীর সবচেয়ে বড় করোনা বিশেষায়িত ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আসছে একের পর এক অ্যাম্বুলেন্স। রোগীর বাড়তি চাপে খালি নেই 212টি আইসিইউ এর একটিও। সাধারণ শয্যার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের বেশিরভাগই সংকটাপন্ন। তাদের আইসিইউ চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। আমাদের আইসিইউ একটা বেডও কিন্তু সকালেই খালি ছিল না। এর মধ্যে জেনারেল বেডে আমাদের এখন 64টা পেশেন্ট আমরা দিয়েছি যারা মডারেটলি সিরিয়াস আছে। এই হিসাবে আমাদের 559 জন পেশেন্ট আছে যারা আসছে, তারা মানে খুবই সিরিয়াস ছিল এবং তাদের আমরা নিতে পারিনি। একই অবস্থায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালেও সাধারণ ও আইসিইউ শয্যার সবই পরিপূর্ণ। আইসিইউ পেতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। রোগীর চাহিদা আশঙ্কাজনক হারে বাড়ায় শয্যা বৃদ্ধির পরিকল্পনা কর্তৃপক্ষের। 16টা আইসিইউ ফুল থাকে। যখন একটা বেড খালি হয়, আমাদের যেগুলো ভর্তি রোগী আছে, এখন পর্যন্ত ভর্তি রোগীরই শুধু আমরা আইসিইউতে দিচ্ছি। বাইরে থেকে কোনো আইসিইউ রোগী আমরা নিতে পারছি না। আর বাকি হলে জেনারেল বেড আমাদের খালি হয় এবং আমাদের কিছু যে রিজার্ভ প্লেসগুলো আছে, যেগুলোতে কিছু নন কোভিড রোগী এখন আছে, আমরা হয়তো নন কোভিড রোগী ভর্তি বাদ দিয়ে আমরা কোভিড রোগীগুলো নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে না চললে দেশে করোনা চিকিৎসা ভেঙে পড়ার শঙ্কা চিকিৎসকদের। ডিস্টেন্সিং মেনটেন করে না, করোনা হাসপাতালে আসছে তারপরে মাস্কটা পরে না, তাহলে আপনি কিভাবে রোগী কমাবেন? রোগী যদি কমাতে না পারেন, আপনি যদি রোগ বাধাতেই থাকেন, তাহলে কারো পক্ষে সম্ভব না এত লোককে সার্ভিস দেওয়া। রাজধানীর মুগদা, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী, কুয়েত মৈত্রী হাসপাতালেও নেই কোনো নতুন রোগীর ভর্তির সুযোগ। কেউ মারা গেলে বা সুস্থ হয়ে বাসায় ফিরলে তবেই মিলছে শয্যা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনার করোনার পরিস্থিতি এখন কেমন? গত 24 ঘন্টা আসলে মৃত্যু আর সংক্রমণের অবস্থাটি জানাবেন। আরেকটি বিষয় জানাবেন যে হাসপাতালগুলোর কি অবস্থা সেখানে? জুন এবং জুলাই মাসে যেখানে করোনার সংক্রমণ 40-এর উপরে ছিল, সেখানে এখন বর্তমানে খুলনাতে করোনা সংক্রমণ নেমে এসেছে 20 এবং 24-এর ভিতরে। গতকালও খুলনাতে করোনা সংক্রমণের হার কমেছে। গতদিন খুলনাতে প্রায় গত 2-3 মাসের মধ্যে সব থেকে কম মৃত্যু হয়েছে, মাত্র 4 জন মারা যান খুলনার হাসপাতালগুলোতে। এবং খুলনার হাসপাতালগুলোতে এখন শয্যা সংখ্যাও ফাঁকা রয়েছে। তবে সংকট যেটি রয়েছে সেটি হচ্ছে আইসিইউ নিয়ে সংকট রয়েছে, কারণ খুলনাতে গত 1 মাসে শয্যা সংখ্যা বেড়েছে, করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে। তবে উন্নতি হয়নি আসলে আইসিইউর সংখ্যা। আসলে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদা অনুযায়ী খুলনাতে এখন বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় সরকারি হাসপাতালগুলোতে মাত্র 30টি আইসিইউ রয়েছে এবং এই 30টি আইসিইউ ম্যাক্সিমাম সময় পূর্ণ থাকে এবং যার কারণে জরুরি বা গুরুতর অসুস্থ করোনা রোগীদেরকে আইসিইউ ভর্তির জন্য আসলে হাসপাতালে ঘুরতে হচ্ছে অথবা অপেক্ষায় থাকতে হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে অভিযোগ আসছে যে তারা আসলে আইসিইউর অভাবে মারা যাচ্ছেন। এমন অভিযোগ কিন্তু যারা মারা গেছেন তাদের স্বজনেরাও করছেন। এই যখন খুলনার করোনার অবস্থা, তখন খুলনার সোনারাঙ্গা বাস স্ট্যান্ডে আছি আমরা। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে পরিবহনগুলো ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য আসলে পরিবহনগুলো ছেড়া হয়েছে এবং খুলনা থেকে এখন সাতক্ষীরা এবং আন্তঃজেলার যে পরিবহনগুলো সেই পরিবহনগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং খুলনা থেকে ঢাকার পরিবহন সেই পরিবহনগুলো চলছে। তবে বাস স্ট্যান্ডের যে চিত্র, সেই চিত্রই বলে দিচ্ছে যে আসলে এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আসলে তেমন কোনো খুব বেশি যে আমরা মানুষের মধ্যে সচেতনতা আমরা সেটাকে দেখছি না। যেমন পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না, তেমনি আমরা দেখতে পাচ্ছি না যারা যাত্রী রয়েছেন তাদের ভিতরেও। সবার ভিতরে আসলে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করার একটি প্রবণতা, সেই প্রবণতা কিন্তু রয়েই গেছে। তবে এইখানকার পরিবহন শ্রমিকরা বলছেন যে গত 1.5 মাসের মতো কিন্তু খুলনাতে পরিবহনগুলো বন্ধ ছিল।
সারা বাংলাদেশে যখন লকডাউন শুরু হওয়ার আগে খুলনাতে কিন্তু লকডাউন সংক্রমণের হার বেড়ে যাওয়া এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে লকডাউন কার্যকর করা হয়। অতএব গত 1.5 মাস ধরে কিন্তু এই পরিবহন শ্রমিকদেরকে তারা বেকার অবস্থায় বসেছিল। এই কারণে পরিবহন শ্রমিক বলছেন যে বারবার লকডাউন দিয়ে শুধুমাত্র পরিবহন বন্ধ করে দিয়ে তারা আসলে অসহায় হয়ে পড়ছেন এবং তারা এই পরিবহনগুলো চালুর দাবি রেখেছেন। তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে আসলে পরিবহনগুলো চালু রাখা উচিত, তা না হলে এই পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট যে সকল শ্রমিক এবং চালকরা রয়েছেন তাদেরকে আসলে অনেকটা মানবিত জীবনযাপন করতে হচ্ছে বলে তারা আমাদেরকে দিচ্ছেন। তবে আমরা যখন এই পরিবহন সংশ্লিষ্ট পরিবহন মালিকদের সঙ্গে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি, কারণ এই করোনাকালীন সময়ে যখন পরিবহনগুলো বন্ধ ছিল এই পরিবহন শ্রমিকরা দাবি করছেন যে তাদের আসলে যে পরিমাণ ত্রাণ বা সাহায্য সহযোগিতা পাওয়ার প্রয়োজন ছিল সেই পরিমাণটি তারা পাচ্ছেন না এবং পরিবহনে যে একটি সিট ফাঁকা রেখে আরেকটি সিট নেওয়ার ব্যাপারে যে বিষয়টি রয়েছে সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাও অনেক ক্ষেত্রে পরিবহন শ্রমিকরা মানতে পারছেন না। কারণ হচ্ছে যে তাদেরকে মালিককে যে ভাড়া দিতে হয় সেই ভাড়া দিয়ে আসলে অর্ধেক সিট ফাঁকা রেখে পরিবহন চালানো আসলে তাদের পক্ষে সম্ভব নয় বলে তারা আমাদেরকে দাবি করেছেন এবং এই কারণেই অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না বলে। শ্রমিকদের কারখানায় কাজে ফেরার সুবিধায় দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন ও যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এতে এখন থেকে সেই সময় পর্যন্ত দেশের সব রুটে বাস চলছে। এবার মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন আর সব ধরনের গণপরিবহন তো চলছে, সেখানে আসলে চলছে কিনা সেটি জানাবেন, আর কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে কিনা? গণপরিবহনে কিন্তু আমরা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক দিয়ে চলাচল করতে দেখেছি। আর সবথেকে বড় যে কথাটা সেটা কিন্তু আজও অর্থাৎ গত মাঝরাত থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত এই 20 কিলোমিটার এলাকা কিন্তু গাড়ির ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে এবং কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আমি যদি দর্শকদেরকে দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি মহাসড়কের এলেঙ্গার পল্লী নামক স্থানে। এইখানে গাড়ির যে দীর্ঘ সারি দেখা যাচ্ছে এটা বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত কিন্তু চিত্র অনেকটাই একরকম। কোনো কোনো জায়গায় গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ বিপুল সংখ্যক যানবাহন কিন্তু এই মহাসড়কে নেমে পড়েছে। আজ থেকে গার্মেন্টস ও কলকারখানা খোলা থাকার কারণে কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু আমরা এই মহাসড়কে বিপুল সংখ্যক যাত্রীদেরকে কর্মস্থলে ফিরতে দেখেছিলাম। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম ট্রাক, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা এবং অনেকে পায়ে হেঁটেই কিন্তু গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু গতকাল বিকাল থেকে কিন্তু গণপরিবহন মহাসড়কে দেখেছি, যদিও রাত থেকে চলার কথা ছিল, কিন্তু আমরা গতকাল বিকাল থেকে এই মহাসড়কে বাস চলাচল করতে দেখেছি। আজ সেটার মাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছে, যে কারণে কিন্তু দুর্ভোগের শেষ নেই। যারা আজকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য গত রাতে বের হয়েছিল তারা কিন্তু এই মহাসড়কে এখনো টাঙ্গাইলের অংশে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মস্থল বা গন্তব্যে পৌঁছাতে পারেনি। তো পরিবহন শ্রমিক এবং যাত্রীরা যেটা বলছে যে লকডাউনের ভিতরে তাদের কর্মস্থলে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এই সুযোগটা তাদের খুব বেশি কাজে লাগছে না, কারণ তারা এখনো মহাসড়কে দাঁড়িয়ে আছে। কয়েক ঘন্টা যাবে তারা তাদের কর্মস্থলে ফিরতে পারছে না। মূলত এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি। মামুনুর রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল মহাসড়ক থেকে। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসাবে দেবে। এই প্রক্রিয়া অতি সত্বর শুরু হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি মনে করে দুদকে কর্মরত সবার সম্পদের হিসাব ওয়েবসাইট প্রকাশ করা উচিত। অভিযোগের ভিত্তিতে বা স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের যে কোনো নাগরিকের সম্পদের হিসেব নিতে পারে দুর্নীতি দমন কমিশন। আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি থাকলেই দায়ের করতে পারে মামলা। তবে খোদ দুদকের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। দুদকের বরখাস্ত পরিচালক এনামুল বাসির যার একটি নজির। পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে 40 লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে তিনি বর্তমানে কারাগারে আছেন। এর আগে দুদকের বগুড়ার সমন্বিত জেলা কার্যালয় থেকে মোবারক হোসেন নামে এক ঘুষ নেয়ার অভিযোগে তিনি বর্তমানে কারাগারে আছেন। এর আগে দুদকের বগুড়ার সমন্বিত জেলা কার্যালয় থেকে মোবারক হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 37 লাখ টাকা আদায় করেছিলেন উপপরিচালক গোলাম মোস্তফা ও জাহিদ হোসেন। 2014 সালের এই ঘটনার পর নিজেদের সম্পদের হিসেব নেয়ার উদ্যোগ নিয়েছিল দুদক, কিন্তু পরবর্তীতে সেই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি।
আইন ছিল, প্র্যাকটিস ছিল না, এখন প্র্যাকটিস হচ্ছে, শুরু হচ্ছে। আমরা করবো, আমাদেরকেও সার্কুলারটা দেখি নাই, দেখে আমরা আমাদের জন্য প্রযোজ্য করব অবশ্যই। সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে নির্দেশনা পেয়েছে কমিশন। দুদক চেয়ারম্যান বলছে এ নিয়ম এবার বাস্তবায়ন করা হবে। টিআইবি বলছে নিজেদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সম্পদের হিসেব দেওয়ার কোনো বিকল্প নেই। মানুষের মধ্যে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে যে আস্থার সংকট রয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে যে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ, যা কমিশন নিজেও স্বীকার করে থাকে। সাম্প্রতিককালে সেটা বহুবার স্বীকৃত হয়েছে কমিশন কর্তৃক। এই যে আস্থা সংকট, সেটি কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা মনে করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া গেলে দেশের দুর্নীতি অনেকাংশে কমে যাবে বলে মনে করছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেলেনা জাহাঙ্গীরের গুলশান, নিকেতন, উত্তরা ও মিরপুরে 15টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে র্যাব। খোঁজ মিলেছে 8টি গাড়ির। এছাড়া নারায়ণগঞ্জে আছে 5টি পোশাক কারখানা। হেলেনাকে 3 মামলায় গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। তার এসব সম্পদের বৈধতা প্রশ্নে দুদকে চিঠিও দিচ্ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানির অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর। তাকে গ্রেপ্তারে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে র্যাব। জয়যাত্রা ফাউন্ডেশন ও টিভির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তারা। এরই অংশ হিসেবে চলেছে সম্পদের অনুসন্ধান। প্রাথমিক তদন্তে হেলেনার 15টি ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। এর মধ্যে গুলশান 2-এর 86 নম্বর সড়কের ফ্ল্যাটটি 8000 বর্গফুটের। 7 থেকে 8 বছর আগে এখানে থাকতেন তিনি। 8-9 বছর ধরে এখানে থাকে না, ওনারা ওইটা শেষ চলে গেছে। এখানে যে ড্রাইভার পাঠায়, ড্রাইভাররা এসে ভাড়া নিয়ে নেয়। গুলশানের 36 নম্বর সড়কের এই ভবন থেকে গ্রেপ্তার হন হেলেনা। এখানে আছে তার 5টি ফ্ল্যাট। সপরিবারে এখানে থাকলেও তিনি গ্রেপ্তার হওয়ার পর সেখান থেকে চলে গেছেন পরিবারের অন্য সদস্যরা। ওনারা তো কোথায় গেল তা তো বলতে পারি না। এছাড়াও গুলশান এভিনিউ, নিকেতন, মিরপুরের পল্লবী ও কাজীপাড়ায় আছে 1টি করে ফ্ল্যাট। উত্তরায় আছে আরও 5টি। হেলেনার নিজের গাড়ি আছে 8টি। আর নারায়ণগঞ্জে নিজের ও স্বামীর মালিকানাধীন প্রতিষ্ঠান 5টি। এসব বৈধতা প্রশ্নে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থারা। উনি অ্যাকচুয়ালি সুনির্দিষ্টভাবে বলতে পারছিলেন না। এগুলো পরবর্তীতে আমরা যখন তদন্ত করব, বা যে যারা তদন্তকে সেটা বিজ্ঞ আয়ো অথবা ওনার যে আপনি যেটা বলছেন যে ফ্ল্যাট বা মানির যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই আমরা আশা করি দুদক সহ সিআইডি অবশ্যই তদন্ত করবে। র্যাব জানিয়েছে হেলেনা যুক্ত আছেন জয়যাত্রা সহ 7টি সামাজিক সংগঠন ও গুলশান ঢাকা বোট ক্লাব সহ 12টি ক্লাবের সঙ্গে। দেশের মানুষ অনেক মন্ত্রী এমপিকে চিনে না, দেশের মানুষ হেলেনা জাহাঙ্গীরকে চিনে। বেসিক্যালি ওনার যে একটা আত্মতৃপ্তিটা আমরা দেখেছি, যে ওনার প্রচারণা, দেশের সবাই ওনাকে চিনবে, এইটাই ওনার একটা মেইন উদ্দেশ্য ছিল আর কি। হেলেনার সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠিও দিচ্ছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থান করা স্থল নিম্নচাপটি সরে গেছে ভারতের বিহারের দিকে। এতে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকবে। বৃষ্টি কমলে বাড়বে ভ্যাপসা গরম। শনিবার সকাল থেকে মেঘলা আকাশ দেখা গেছে রাজধানীতে। দুপুরের দিকে হালকা বৃষ্টির পর দেখা মেলে রোদের। রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া মানে কাজ করে হেবি মজা। রোদ নাই তো, শরীর পরিশ্রম কম হয়, গাড়ি চালে মজা পাওয়া যায়। এই আবহাওয়াটা যদি আমাদের আরো কিছুদিন এরকম ভালোভাবে থাকে, তাহলে আমরা চলে ফিরে এবং শান্তি শৃঙ্খলার মতন খুব শান্তিতে চলাফেরা করতে পারবো। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থান করা নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্নচাপটি সরে গেছে ভারতের বিহারের দিকে। তাই আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকবে। চলো নিম্নচাপের জন্য আসলে যে বৃষ্টিপাত, ওটা মূল বৃষ্টিপাত ওটা চলে গেছে আর কি। আপাতত ওই ধরনের বড় বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাতত কম, এবং কন্টিনিউয়াসলি যে বৃষ্টিপাত হওয়া ওটার পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। তবে বর্ষার যে বৃষ্টি, তবে বৃষ্টিটা একটু থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি কমলেও আগামী কয়েকদিন থাকতে পারে ভ্যাপসা গরম। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কারখানা খোলার সিদ্ধান্তে এরই মধ্যে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন হাজারো পোশাক শ্রমিক। সুস্থভাবে কর্মস্থলে পৌঁছাতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কায় আছেন তারা। এই অবস্থায় শ্রমিক ছাঁটাই বা বেতন কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। এদিকে স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনতে কারখানা মালিকদের প্রতি গণপরিবহন চালুর আহ্বান জানিয়েছে বিকেএমইএ। ব্যবসায়ীদের দাবির মুখে চলমান কঠোর লকডাউনের মধ্যেই রোববার তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত দেয় সরকার। যদিও চলমান বিধিনিষেধে শ্রমিকরা ঢাকার বাইরে থেকে কিভাবে কর্মস্থলে পৌঁছাবেন তার কোনো নির্দেশনা নেই প্রজ্ঞাপনে। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় করোনায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ঢাকায় আসছেন হাজারো পোশাক শ্রমিক। সড়কে নানা ভোগান্তি নিয়ে কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে তাদের। তবে সময় মতো কারখানায় পৌঁছাতে না পারলে কর্মসংস্থান হারানোর আশঙ্কাও রয়েছে। লাস্ট টাইম ব্যাঙ্গালোরে আইছি, আসার পর সিরাজগঞ্জ রোডে আইছি। রোড থেকে আপনার 2000 টাকা হাউস ভাড়া দিছি। 1 তারিখ থেকে অফিস আদালত সম্পূর্ণই খোলা, তাহলে কেন গাড়ি খোলা দিল না? 3 ডবল ভাড়া নিতেছে, যাওয়ার মতো কোনো অবস্থাই নেই। আমরা কেমনে যাবো? কালকে তো অফিস খোলা সব, এজন্য আর কি আসছি না, আসলে তো সমস্যা হইব। একদিন আগে নোটিশ দিয়ে কর্মস্থলে আসতে বাধ্য করা হচ্ছে শ্রমিকদের। কেউ আসতে না পারলে এক্ষেত্রে ছাঁটাই বা বেতন কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান শ্রমিক নেতারা। প্রোডাকশন ম্যানেজার সাধারণত তারা টেলিফোন করছে যে তাদের কাজে যোগদান আসার জন্য, কিন্তু শ্রমিকরা কিভাবে আসবে তাদের তো আসার সে অবস্থা নেই। মালবাহী ট্রাকে করে আসতেছে, কারণ যদি শ্রমিকরা এখানে না আসে তাহলে তাদের চাকরি থাকবে না এবং তাদের মজুরি দিবে না। এটা কেমনতর অন্যায় শ্রমিকদের উপরে। এদিকে কর্মস্থলে পৌঁছানো সহজ করতে শ্রমিকদের জন্য গণপরিবহন চালুর আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন। আমার কিন্তু শ্রমিক লাগবে, তো এই জায়গাটা আসলে ভাবা দরকার অবশ্যই যে এদেরকে আনার কি ব্যবস্থা করা যায়। তো সেই ক্ষেত্রে লকডাউন তো আর উঠানো যাবে না, লকডাউন না উঠালে অন্তত শ্রমিকদেরকে আসার জন্য একটা বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা করে দিলে এটা সবচেয়ে ভালো। স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিকরা কর্মস্থলে আসায় কারখানায় সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে খুলছে কারখানা, শ্রমিকরাও যাচ্ছেন কর্মস্থলে। এই বিষয়ে আরো জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছেন কিনা? সাভার তো আসলে শিল্পাঞ্চল, সেখানে তারা কি অবস্থায় আছেন? আর যারা এখনো আসতে পারেনি তাদের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নেবে? কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে পেরেছেন কিনা? দেখুন, অনেকগুলো বিষয় আজকে প্রতীয়মান হচ্ছে। যেহেতু আজকে 1 আগস্ট থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গার্মেন্টস খুলে দেবে, সেটা কর্মচঞ্চলতা কিন্তু অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি ঠিক এই মুহূর্তে আছি সাভার হেমায়তপুরে এলাকায়। এখানে আমি যদি আপনাকে একটু চিত্রটা দেখাই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে গার্মেন্টসের ঢোকার অর্থাৎ কারখানার ভিতরে প্রবেশ করার যে নির্দিষ্ট সময়সীমা 7:30 থেকে 8টা, এই সময়টায় প্রতি শ্রমিকরা গলায় আইডি কার্ড ঝুলিয়ে তাদের নির্ধারিত গার্মেন্টসে তারা কাজের জন্য যাচ্ছেন। আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা হয়েছিল, গার্মেন্টস শ্রমিক, তারা আমাকে যেটা জানিয়েছেন যে কেউ সিরাজগঞ্জ, কেউ খুলনা, এরকম বিভিন্ন জেলা থেকে তারা আসছেন এবং অনেক কষ্ট করে ভোগান্তির শিকার হয়ে তারা ভেঙে ভেঙে হেঁটে বা রিক্সায় বা ভ্যানে সেভাবে তারা ঢাকাতে পৌঁছেছে। তাদের বলছে যে তাদের না পৌঁছতে পারলে তাদের চাকরি থাকবে কিনা, সেই ধরনের একটা অনিশ্চয়তা নিয়েই তারা এসেছে এবং ভোগান্তিকে মেনে নিয়ে এবং তারা আজকে কাজে যাচ্ছে। এবং অনেক গার্মেন্টস শ্রমিক সাথে কথা বলছি, তারা যেটা বলছে যে অনেকে যারা আশেপাশে থাকে গার্মেন্টস এরিয়ার, তাদের জন্য তেমন একটা সমস্যা হয় নাই এবং অনেক গার্মেন্টস ফ্যাক্টরি তারা কিন্তু নিজস্ব পরিবহনের মাধ্যমে, আমি সকাল থেকে দেখেছি যে তাদের যে স্টাফ বাস বেশ কয়েকটা গার্মেন্টস তারা নিয়ে আসছে এবং যারা যারা নিজস্ব পরিবহন নাই তারা নিজের সব ব্যবস্থাপনায় তারা যেহেতু আশেপাশে থাকে তারা চলে আসছে। এবং কারখানা এলাকায় যেহেতু আজকে প্রথম দিন, এখানে যারা সিকিউরিটি তারা মাইকিং করে সবাইকে মাস্ক পরিধান করার জন্য বলছে, মাস্ক ছাড়া যাতে ভিতরে না প্রবেশ করে, একই সাথে তাপমাত্রা পরিমাপ সহ নানাবিধি কার্যক্রম চালাচ্ছে। তবে এক কথা যদি আমি আপনাকে বলা হয় যে প্রথম দিন গার্মেন্টস খুলছে, কর্মচঞ্চলতা শুরু হয়েছে এবং মালিক পক্ষের সাথে কথা বলা এখনো সম্ভব হয় না, যেহেতু সকালে তারা বলছে আরো বেশ কিছুক্ষণ পরে আসবে। আসলে তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এই বিষয়গুলো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 56 বছর পর চিলাহাটের সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন আসছে দেশে। প্রথম দিনে পণ্যবাহী এ ট্রেনে আসছে গম ও পাথর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তারা বলছেন সময় কম লাগার পাশাপাশি কমবে পণ্য পরিবহন খরচ। ব্রিটিশ আমলে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে অবিভক্ত ভারতে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করত।
1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় এই রেলপথ। দীর্ঘদিনের দাবির মুখে এই রেলপথ সচলের উদ্যোগ নেয় দুদেশের সরকার। রেলপথ সচল করতে বাংলাদেশ চিলাহাটি স্টেশন থেকে ভারত সীমান্ত পর্যন্ত 6.5 কিলোমিটার রেলপথ নির্মাণ করে। অন্যদিকে ভারতের হলদিবাড়ি স্টেশন থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত স্থাপিত হয় 6.5 কিলোমিটার রেলপথ। ব্যবসায়ীরা বলছেন, এ পথে রেল সচল হওয়ায় উত্তর পূর্ব ভারতে সম্প্রসারিত হবে। ভারতের হলদিবাড়ি স্টেশন থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত স্থাপিত হয় 6.5 কিলোমিটার রেলপথ। ব্যবসায়ীরা বলছেন, এ পথে রেল সচল হওয়ায় উত্তর পূর্ব ভারতে সম্প্রসারিত হবে বাংলাদেশি পণ্যের বাজার। মালটা খুব তাড়াতাড়ি আসবে এবং দামও কম পড়বে এবং আমাদের এলসি খুব তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি মাল আসবে। আমার মনে হয় এটা কি অনেক উপকার হবে জনগণের এবং কর্মস্থানও হবে। সরকারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা ভালো কাজ করার জন্য আমাদের এই অত্র এলাকার ব্যবসায়ীদের জন্য। এই ইন্ডিয়ার সঙ্গে যে আমদানি রপ্তানির বিষয়টা আছে, এই রাস্তা দিয়ে আমাদের সরকারের সঙ্গে নেপালের একটা চুক্তি হয়েছে সারের, এটা আমরা এই রাস্তা দিয়ে আমরা রপ্তানি করতে পারবো। ভারতের পাশাপাশি এই রেল লাইনের মাধ্যমে নেপাল ও ভুটানের সাথেও যোগাযোগ স্থাপিত হবে উল্লেখ করে মন্ত্রী জানান, বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্প বিকাশেও ভূমিকা রাখবে এই রেলপথ। এই রুটটাকে মনে করছি যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা রুট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেখানে ভুটান এবং নেপাল আরো দুটো দেশ এবং 4 দেশের একটা যোগাযোগের কিন্তু একটা এই রাস্তা হলো। গত বছরের 17 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজারের বন্যায় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে চলমান দোহাজারী ঘুমধুম রেল লাইন প্রকল্পের কাজ। পানি উন্নয়ন বোর্ড বলছে, সমুদ্র উপকূলের সমান্তরালে রেল লাইন নির্মাণ চলমান থাকায় বাড়ছে ভোগান্তি। পাশাপাশি প্রতিবন্ধকতা তৈরি করছে জেলা উপকূল এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা লবণের মাঠ আর চিংড়ি ঘের। চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণের অংশ হিসেবে কক্সবাজারের দীর্ঘ এলাকা জুড়ে চলছে রেললাইন বসানোর কাজ। এর একটি বড় অংশই বঙ্গোপসাগর উপকূলের সমান্তরালে। এই রেললাইনের জন্য বন্যা ও পাহাড়ি ঢলের পানি সমুদ্রে নামতে বাধার মুখে পড়ছে। পানি সরার সুবিধার্থে রেললাইনের বিভিন্ন অংশে ব্রিজ কালভার্ট বসানো হলেও সেগুলোর কাজ শেষ না হওয়ায় স্বাভাবিক হচ্ছে না পানি প্রবাহ। ফলে দুর্ভোগে দিন কাটছে কক্সবাজারের অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদের। এখানে রেল রাস্তা হয়েছে তো এখানে সেজন্য পানি বন্ধ করে ফেলছে, সেজন্য পানি আমরা এখানে যাইতেছে না আর কি। রেল লাইন যেটা আছে এটা সব পানি বন্ধ করে রাখছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলমান রেল প্রকল্প ছাড়াও অপরিকল্পিতভাবে সমুদ্র উপকূল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য চিংড়ি ঘের, লবণের মাঠ, যাতে পানি নামতে সময় বেশি লাগছে। কোনো নীতিমালা ছাড়া চিংড়ির ঘের করছি, লবণের ঘের করছি। এই ঘেরের বাঁধের কারণে পানি হচ্ছিল আগে যখন সরাসরি যেত, যে পানিটা যেত সেই পানিটা হয়তো দেখা যাবে যে 2-3 কিলোমিটার ঘুরে আরেকটা জায়গায় দিয়ে ওই খালে পতিত হচ্ছে। রেললাইন প্রকল্পের এ ধরনের নির্মাণাধীন বেশিরভাগ ব্রিজ এবং কালভার্টের নিচ থেকে এরকম মাটি সরানো এখনো সম্ভব হয়নি, যে কারণে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে বন্যা প্রলম্বিত হচ্ছে, এমনটাই মনে করছে দুর্গতরা। পরিস্থিতি উত্তরণে রেললাইন প্রকল্পের নির্মাণ সামগ্রী, নির্মাণাধীন ব্রিজ কালভার্টের নিচে সব ধরনের উপকরণ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন জায়গায় যে ব্রিজ কালভার্টগুলো নির্মাণ করার কথা সেগুলো নির্মাণ করে দিয়েছে অলরেডি, এবং কিছু কিছু জায়গায় এখনো করে দেয় নাই, ওইগুলো আমরা প্রেস করছি যাতে এগুলো দ্রুততর সময়ের ভিতরে তারা একটা সুন্দর একটা ইয়ার ভিতরে চলে আসে। সাম্প্রতিক বন্যায় কক্সবাজারের 6টি উপজেলার অন্তত 51টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিতে ভেসে ও পাহাড় ধসে মারা গেছে অন্তত 20 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বিশ্বে একদিনে 8,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। নতুন করে আক্রান্ত 5 লাখেরও বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 42,32,000, আর আক্রান্ত 19,85,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি 50,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে নতুন শনাক্ত 41,790 জন। 24 ঘন্টায় 1,808 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন শনাক্ত 37,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের টিকা না দেয়াদের মধ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের ভয়াবহতা এখনো বাকি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে টেক্সাস শিশু হাসপাতালের এক চিকিৎসক এমন আশঙ্কার কথা জানান। যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে টিকা কার্যক্রমে ধীর গতি এবং টিকা না নেয়াদের ক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতার তথ্য তুলে এমন আশঙ্কার কথা জানান তিনি।
লিবিয়া উপকূল থেকে প্রায় 200 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শনিবার 4টি আলাদা আলাদা অভিযানে উদ্ধার করা হয় 196 জনকে। এদের মধ্যে 2 গর্ভবতী সহ 28 জন নারী রয়েছেন। মানবাধিকার সংস্থা SOS মেডিটেরিয়ানের চালানো এই অভিযানে উদ্ধার হওয়াদের সবাই সিরিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়ান, ক্যামেরুন এবং ঘানার নাগরিক। 33 অপ্রাপ্ত বয়স্কের মধ্যে 2 জনের বয়স 5 বছরের নিচে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার প্রথম অভিযানে ভূমধ্যসাগরে ভাসতে থাকা একটি রাবারের ডিঙ্গি থেকে 57 জনকে উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে উদ্ধার হওয়া 54 জনের অনেকের শরীরে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। টোকিও অলিম্পিকে শেষ হয়ে আসছে বাংলাদেশের খেলা। অংশ নেওয়া 6 জনের মধ্যে 5 জনই ইভেন্ট শেষ করেছেন। আজ শেষ ইভেন্ট অ্যাথলেটিক্সে 400 মিটার স্প্রিন্টে সকালে ট্র্যাকে নামবেন বাংলাদেশের জহির আহমেদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।